ওকে, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন উর্পি আপনাদের রসায়ন ক্লাস নিতে আসছি। আজকের যে ক্লাসটা নিয়ে আশা করি আপনারা সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যান। অলরেডি আমার লেট হয়ে গেছে 9:23, আরো আগে জয়েন দেওয়া উচিত ছিল। আপনারা একটু কাইন্ডলি ধীরে ধীরে জয়েন হয়ে যান, একটু দ্রুত জয়েন হয়ে যায়। আমি ক্লাসটা শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারাও একটু কষ্ট করে শেয়ার দিয়ে দেন। একটু দ্রুত জয়েন হয়ে যায়। আমি আর 1 মিনিট ওয়েট করব, এরপর আমরা ক্লাস শুরু করে দিব। আজকে আমরা ক্লাসে কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে টোটালি আলোচনা করব, A to Z। আশা করি সম্পূর্ণটাই আলোচনা করার চেষ্টা করতে পারবো। যে যতটুকু কোপ আপ করা যায় বা কভার আপ করা যায় অতটুকুই হলো আমরা শেষ করব। আমরা এখন ক্লাসে ফিরে আসি। একটু দ্রুত যারা যারা জয়েন হন নাই দ্রুত হয়ে নেন, টাইম কম তো, এমনি লেট করে আসছি, কি করবেন, কিছু করার নাই। এক্সামও সামনে, এই আপুর কাছেই পড়তে হবে, আসতে হবে, একটু দ্রুত ক্লাসে জয়েন দিয়ে দিই। আচ্ছা, আমি অলরেডি শেয়ার দিয়ে দিয়েছি। আশা করি যদি কেউ আমার ভয়েস পারফেক্টলি যায়, সব শোনা যায়, কাইন্ডলি একটু জানান। আমি তাহলে ক্লাসটা শুরু করব, যে আমার ভয়েস শোনা যায় কিনা, বোর্ড দেখা যায় কিনা, যে বোর্ড সব দেখা যাচ্ছে কিনা। অবশ্য বোর্ডে সব বুঙ্গা বুঙ্গা দাগ দেওয়া, যে বোর্ড দেখা যায় কিনা আর আমার ভয়েস শোনা যায় কিনা একটু জানান। আমি তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি, ঠিক আছে? একটু জানান, আমি হলো ফোনে অলরেডি আপনাদেরকে দেখছি। দেখা যায় কিনা আর আমার ভয়েস শোনা যায় কিনা একটু জানান, আমি তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, একটু কাইন্ডলি জানান, তাহলে আমার জন্য সুবিধা হয়। অলরেডি ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। এম আই অনিক, উনি জয়েন নিয়ে নিয়েছেন আমাদের সাথে। আচ্ছা, শোনা যায়, সব দেখা যায়, আশা করি দেখা যাওয়ার কথা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমরা আচ্ছা, অল ক্লিয়ার। দেন লেটস স্টার্ট। আমরা একজন আসলো, আমি ক্লাস নেওয়া শুরু করে দিব, কিছু বলার নাই। আমি এখন তাহলে ক্লাস নেওয়া শুরু করি। বিসমিল্লাহ। আমরা চেষ্টা করব সবগুলো চ্যাপ্টারে আলোচনা করতে, মেইন মেইন টপিকগুলো আলোচনা করতে। ওকে, আমরা ফার্স্টে আসি চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 যেটাকে আমরা বলি গুণগত রসায়ন। কি রসায়ন বলি? গুণগত রসায়ন। গুণগত রসায়নে আমরা ওই যে কতগুলো মডেল জানি না, রাদারফোর্ড মডেল, বোর পরমাণু মডেল, ডি ব্রগ, তারপরে হলো কি এই দুইটা মডেলই জানি। তারপর অনেকগুলো ছিল না, হাইজেনবার্গের নীতি, ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ, তারপরে কি ছিল স্ট্রোডিঞ্জারের, যেটা ছিল স্ট্রোডিঞ্জারের কোয়ান্টাম মেকানিক্স। আমরা একটু লিখে ফেলি। রাদারফোর্ড, তারপরে কি ছিল বিজ্ঞানী বোর, তারপরে কি ছিল ডি ব্রগলি, ছিল না এই কয়জন? ডি ব্রগলি, রাদারফোর্ড, আর কি ছিল? বিজ্ঞানী বোর ছিল। রাদারফোর্ড কি বলছে? কেন্দ্রস্থ নিউক্লিয়াস। কি নিউক্লিয়াস? কেন্দ্রস্থ নিউক্লিয়াস। সে কেন্দ্রস্থ নিউক্লিয়াসের কথা বলছে। দেন বোর, বিজ্ঞানী বোর কি বলছে? বিজ্ঞানী বোর বলছে কি স্থির কক্ষপথের ধারণা। কিসের ধারণা দিয়েছিলেন? স্থির কক্ষপথের ধারণা, ঠিক আছে? তারপরে আসি বিজ্ঞানী ডি ব্রগলি, উনি একটা তরঙ্গ সমীকরণ দিছিল। তরঙ্গ সমীকরণ, কি সমীকরণ? তরঙ্গ সমীকরণ। তরঙ্গ সমীকরণে কি ছিল? উনি একটা দ্বৈত সমীকরণ দিছিল। এইটা দিয়ে একটা টপিক আসতে পারে, কোশ্চেন একটু স্টার মার্ক দিয়ে রাখেন। ল্যামডা সমান সমান h বাই m v, অথবা ল্যামডা সমান সমান h বাই m c। এটার একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হলো তরঙ্গ ধর্ম। তরঙ্গ ধর্ম ব্যস্তানুপাতিক কি? কণা ধর্ম। অর্থাৎ ইলেকট্রনের কণা ধর্ম তার তরঙ্গ ধর্মের ব্যস্তানুপাতিক। বুঝতে পেরেছি? ইলেকট্রনের কণা ধর্ম তার তরঙ্গ ধর্মের ব্যস্তানুপাতিক। এটাই বিজ্ঞানী ডি ব্রগলি আমাদের বলেছেন। ওকে, একটু দ্রুত লিখে ফেলি। আমি সরে গিয়েছিলাম, আবার সরে যাচ্ছি। একটু দ্রুত কাইন্ডলি লিখে ফেলি, না হলে আমাদের জন্যই ঝামেলা হবে। ওকে,
আচ্ছা, এখানে কি লেখা বোঝা যায় না? একটু আমাকে বলেন তো এখানে লেখা বোঝা যায় কিনা। আমাকে একজন বলছে যে লেখা বোঝা যাচ্ছে না, মাঝে মাঝে না বুঝে গেলে আমি মাঝে লেখা অফ করে দিব। ওকে, লেখা বোঝা যায়? একটু আমাকে একটু কাইন্ডলি জানান, লেখা বোঝা যায়? আচ্ছা আমি মুছে ফেলি। এখন আমরা তারপরে দেখেন ডি ব্রগলি গেল, এরপরে ছিল কি হাইজেনবার্গ। বিজ্ঞানী কি ছিল? হাইজেনবার্গ। বিজ্ঞানী হাইজেনবার্গ ছিল। উনি কি বলছিলেন? উনি একটা অনিশ্চয়তা নীতি দিয়েছিলেন। উনি কিসের নীতি দিয়েছিলেন? অনিশ্চয়তা নীতি। অর্থাৎ উনি বলছিলেন যে, হাইজেনবার্গ বলছিলেন কি কোন ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একসাথে নির্ণয় করা সম্ভব না। কোন ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সাথে নির্ণয় করা সম্ভব না। আচ্ছা আমি এই জায়গাটুকু বাদ রেখে পরে লিখছি। এরপরে আসি হলো শ্রোডিঞ্জার। বিজ্ঞানী শ্রোডিঞ্জার কি দিছে? বিজ্ঞানী শ্রোডিঞ্জার দিয়েছে তরঙ্গ বলবিদ্যা মডেল। কি মডেল? তরঙ্গ বলবিদ্যা মডেল। বিজ্ঞানী শ্রোডিঞ্জার দিয়েছিলেন তরঙ্গ বলবিদ্যা মডেল, যেটা 3D নিয়ে আলোচনা করেছিল, অর্থাৎ 3 ডাইমেনশনের জিনিস নিয়ে আলোচনা করা হয়েছিল। এটা বিজ্ঞানী শ্রোডিঞ্জার দিয়েছেন, ঠিক আছে। এখন হলো আমরা এটা মুছে ফেলবো। এখন আমাদের এখান থেকে যতটুকু আসবে আশা করি আলোচনা করে ফেলছি। আচ্ছা, এরপরে আমরা ফিরে আসি হলো আমরা কোয়ান্টাম সংখ্যা, আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম সংখ্যা কি? এল এন এল এম, এভাবে না, এন এল এম এস, এই চারটা কোয়ান্টাম নাম্বার, ঠিক না? এই চারটা কোয়ান্টাম নাম্বার আমরা জানি কি এন এর মান 1 2 3 4 এরকম হতে পারে। আর এল এর মান কত? 0 থেকে n - 1 পর্যন্ত। আর m এর মান প্লাস মাইনাস l। আর s এর মান কি? প্লাস মাইনাস, মানে প্লাস মাইনাস হাফ ইনটু কি m এর সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, m এর সংখ্যা। এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করব, যেটার জন্য আসে, ঠিক আছে। আচ্ছা, এখানে l এ আবার একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, এটা আমি লিখে দেই। s অরবিটালের জন্য l এর মান 0, p অরবিটালের জন্য 1, d অরবিটালের জন্য 2, f অরবিটালের জন্য কত? 3। এগুলো একটু মনে রাখা লাগবে। লিখেছি? আচ্ছা, এখন আমরা একটু এই পাশে লিখি। আমরা যদি এদিকে তাকান, দেখা যায়, আশা করি দেখা যাওয়ার কথা। আমরা যদি 3D এর কথা বলি, বললাম 3D, এখানে n এর মান কত? 3, l এর মান কত? d এর কত পাইছি আমরা? d এ l এর মান 2, l এর মান 2। আর m এর মান কত হবে? প্লাস মাইনাস l। অর্থাৎ m এর মান অনেকগুলো হবে, একবার +2, একবার -2, একবার +1, একবার -1, একবার 0। আপনি যে কোনো একটা বসাইতে পারেন। s এর মান কত হবে? প্লাস মাইনাস হাফ। m এর সংখ্যা বা প্লাস মাইনাস হাফ, প্লাসও হাফ হতে পারে, মাইনাস হাফ হতে পারে। যেহেতু আমরা 3D ধরছি, তাহলে n এর মান হবে 3, l এর মান হবে 2, m এর মান ধরলাম না -2, আর s এর মান ধরলাম প্লাস হাফ। বুঝতে পারছি? এই জিনিসটা আসবে, লিখে রাখেন। আপনাদের কোয়ান্টাম সংখ্যা এখান থেকেই আসবে। আর কোন কোয়ান্টাম সেটটি ডি অরবিটালের জন্য সঠিক? আচ্ছা, একটা কোশ্চেন দিই, কোশ্চেন লেখেন, এটা আসবে, শিওর লিখে রাখেন, আসবে। কোন
কোয়ান্টাম সেটটি ডি অরবিটালের জন্য প্রযোজ্য। লিখে রাখেন, এসে পড়ছে, ধরে রাখেন। আচ্ছা, আমি অপশন দেই এ, দেখা যায়, এখানে মনে হয় দেখা যায় না, আমি সাইড বরাবর লিখি এ, বি, সি, ডি। এই কোশ্চেনটা একটু দেখেন আপনারা, প্রশ্ন কি বলছে, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এখানে প্রশ্নটা বলা হয়েছে যে কোন কোয়ান্টাম সেটটি ডি অরবিটালের জন্য প্রযোজ্য। আমরা জানি কি, এদিকে একটু খেয়াল করি, ডি এ এল এর মান, ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান 2। ফার্স্ট অফ অল কার মান 2? এল এর মান 2। ফার্স্টে আমাদের দেখতে হবে এন যে কোনো মান হইতে পারে, এন যে এক্সাক্ট হইতে হবে এটা কোনো ফেক না, এন যে কোনো মান হইতে পারে, এন 2ও হইতে পারে। এখন আমাদের এন যে কোনো হইতে পারে, মানে প্রথমটা খেয়াল করলে হবে না, আমাদের ডি যেহেতু বলে দিছে, ইট মিন্স আমাদের আগে তাকাইতে হবে এল এর মানের দিকে। তো আমাদের ইউজুয়ালি লেখা থাকে হলো এল এন নাকি এন এল এম এস, এই রুলসটা ফলো করে, এন এল এম এস, এন এল এম এস এই রুলসটা ইউজুয়ালি ফলো করে অবজেক্টিভে কোশ্চেন করে। তো ফার্স্ট মানটা এন, এন যে কোনো মান হতে পারে। তারপর আসি এল, এল এর মান কিন্তু ডি এর জন্য 2, অর্থাৎ প্রথমটা বাদ, দ্বিতীয়টাও বাদ, তৃতীয়টা ডি অরবিটালের জন্য বলছে, এটাও বাদ। এল এর মান 2, ইট মিন্স এটা অ্যানসার। আচ্ছা গেল, এল এর মান পাইলাম 2, তার মানে তো একটা দেখে এটা খুব ইজি, এখানে তো খুব ইজি, আপনার এখানে অবজেক্টিভ খুব ইজিলি বাদ দিতে পারবেন যে এই তিনটা বাদ, জাস্ট 4 নাম্বারটা অ্যানসার হবে, পরে এগুলো তাকানো লাগবে না, জাস্ট প্রথম তিনটা দেখে আমরা বলতে পারবো। বুঝতে পারছি? আশা করি এই টাইপের কোশ্চেন পারবো। বুঝতে পারছি? আমাকে একটু বুঝতে পারলে জানান, কাইন্ডলি একটু জানান, তাহলে হয়ে যাবে। ওকে গুড, এমআই অনেক খুব ভালো, বাকিরা নাই, আপনার বন্ধু আর নাই, আপনি একাই ক্লাস করেন অনেক ভাই, আর বন্ধু কই? বন্ধুদের ডেকে নিয়ে আসেন। আচ্ছা আমি মুছে ফেললাম, গুড। এখন আমরা আরেকটা টপিকে যাব, সেটা হলো নীতি। আমি জাস্ট টপিক আলোচনা করে দিচ্ছি, এরপর আমরা কিসে যাব? নীতি। কিসে যাব? নীতি। নীতি হলো 3টা। নীতি কয়টা? 3টা নীতি। একটা আউফবাউ নীতি, একটা হলো পলির বর্জ্য নীতি, একটা হলো কি আউফবাউ, সরায় রসাউ আউফ বাউ, এটা হলো পলির বর্জন নীতি, আরেকটা কি হুন্ডের নীতি। আরেকটা হলো হুন্ডের নীতি। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মাঝে লিখবো না, মাঝে যেহেতু আলো পড়ছে আমি মাঝে চেষ্টা করবো এই যে এই জায়গাটা বাদ দিয়ে এখানে এখানে লিখতে। আলো যেহেতু পড়ছে, আমি কিছু করার নাই, লাইট তো ওইভাবে সেট করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আউপাও নীতি কি? আউপাও নীতি হইলো নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। আউপাও নীতি কি? নিম্ন থেকে কই যাবে? উচ্চতে যাবে। পলির বর্জন নীতিটা নিয়ে আমরা পড়বো। আর হুন্ডের নীতি হলো বক্স পদ্ধতি। হুন্ডের নীতি কি পদ্ধতি? বক্স পদ্ধতি নামে পরিচিত। ঠিক আছে, আমাদের কোশ্চেন আসবে পাউলির বর্জন নীতি থেকে। আমাদের কোশ্চেন আসবে কি? পাউলির বর্জন নীতি থেকে। আচ্ছা আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, আউপাও নীতিকে n+l নীতি বলা হয়, এটা একটু মনে রাখতে হবে। আউপাও নীতিকে কি বলা হয়? n+l নীতি বলা হয়। বুঝতে পারছি? আউপাও নীতিকে n+l নীতি বলা হয়ে থাকে। ওকে, এখন আসি পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতি কি পড়ছিলাম? যে একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা, মানে কোন পরমাণুতে
দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান। আচ্ছা আমি একটু লিখি, কোন পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি সংখ্যার মান সমান হতে পারে না। অর্থাৎ কোন পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান, দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে। ইনশাআল্লাহ আপনি হয়ে যাবেন, আমি দোয়া করে দিলাম, ঠিক আছে? উর্পি আপু দোয়া করে দিছে, ইনশাআল্লাহ 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 হয়ে যাবে, প্যারা নেই। ভালো মতো ক্লাসগুলো করেন, এক্সামগুলো মাস দেন, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। বুঝতে পারছি? আচ্ছা এখন আমরা একটু পাউলির বর্জনীতির জন্য আমাদের একটা ইলেকট্রন বিন্যাস লাগবে। র্যান্ডম ভাবে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি। Na 11 নাম্বার না, 1s2 2s2 2p6 3s1, ঠিক আছে? খেয়াল করেন, আমাকে বলে দিল এটা হলো E1, এটা বলে দিল E2, আর এটা বলে দিল E3, ঠিক আছে? E1 E2 আর E3। আমি ওই নীতিগুলো মুছে ফেলি, এগুলো তো লাগছে না, আমি এখানে লিখি, ওখানে যেহেতু দেখা যায় না তাই এখানে লিখি। আচ্ছা এখন এইদিকে তাকান, আমরা ফার্স্টে কোশ্চেন কথা, প্রথম কোশ্চেন করছে E1 ও E2 মানে কিনা পলির বর্জনীতি, E1 E2 মানে কিনা পলির বর্জনীতি। তারপরে কোশ্চেন করছে E1 আর E3 মানে কিনা পলির বর্জনীতি। একবার হইলো E1 E2, আরেকবার হইলো E1 আর E3। তাহলে আমরা ফার্স্টের কোশ্চেনটা করি। E1 এর জন্য n এর মান, E1 এর জন্য ফার্স্টে E1, আচ্ছা এগুলো লাগবে না, আমরা র্যান্ডম আগে E1 নির্ণয় করি, E2 নির্ণয় করি, E1 E2 আর হলো E3, এই তিনটা নির্ণয় করি। E1 হলো 2p তে আছে, মানে n এর মান 2, p যেহেতু l এর মান 1, আর m ধরলাম +1, আর s এর মান ধরলাম +1, হাফ। E2 p তেই আছে, n এর মান 2, l এর মানও 1, m এর মান +1, যেহেতু সেম কক্ষপথ, খেয়াল করতে হবে সেম বক্সের ভিতরে আছে, সেম অরবিটালের ভিতরে আছে, তার মানে এটা প্লাস ধরতে হবে। আর s এর মান কি হবে? -হাফ। আর E3 এর ক্ষেত্রে n এর মান কত? 3s এ আছে, n এর মান 3, s যেহেতু l এর মান 0, m এর মান 0, আর s অরবিটাল ধরলাম না, -হাফই ধরি। দেখেন আমি যে লিখেছি এটা বুঝছেন কিনা, আশা করি এগুলো না বুঝার কিছু নাই, অলরেডি বুঝে ফেলছি। যে E1 E2 আর E3 এর জন্য আমি বের করলাম যে এটা E1 সিরিজের জন্য, এটা E2 এর জন্য, এটা হলো E3 এর জন্য। এখন প্রশ্নকর্তা প্রশ্ন করছে E1 ও E2 এর ক্ষেত্রে পাউলির বর্জনীতি প্রযোজ্য কিনা। অবশ্যই প্রযোজ্য। তারপরে প্রশ্নকর্তা প্রশ্ন করছে E1 ও E3 এর জন্য প্রযোজ্য কিনা। অবশ্যই প্রযোজ্য। আবার যদি প্রশ্নকর্তা প্রশ্ন করত E3 আর E2 এর জন্য প্রযোজ্য কিনা, অবশ্যই এটাও প্রযোজ্য হইত। বুঝতে পেরেছি? আশা করি এখানে কোনো ঝামেলা হবে না। এখন আমি একটা শর্ট একটা ট্রিক দেখাই দিই, ওই ট্রিকটা মোটামুটি আসতে পারে। এরপর আমরা একটু দাঁড়াবো, আলোচনা করে চলে যাব থার্ড চ্যাপ্টারে। ওকে আচ্ছা, এখন আমি একটু উপর দিয়ে মুছে ফেলি এদিকে। শর্ট ট্রিক মানে একটা শর্ট নোট বলতে পারেন, ওয়ান কাইন্ড অফ নোট ইউ ক্যান সে, যে একটা শর্ট নোট লিখি, SHO আর শর্ট নোট। ওকে, শর্ট একটা অনেক ইম্পর্টেন্ট ভাই, আমার ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ক্লাসগুলো ভালো মতো না করেন তাহলে আপনাদের জন্য ঝামেলা। এতদিনে তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক, আমরা তো ধরেন পড়ে আসছি, আমরা তো বলতে পারবো যে কোনটা কমন আসবে বা কোনটা আসবে না, এটা তো আর আপনাদের পক্ষে বলা একটু টাফ। এই জন্য একটু কাইন্ডলি ক্লাসগুলো করেন। আমরা জানি সব আপনারা পারেন, সব করতে পারেন, জাস্ট একটা ভিজুয়ালাইজেশন করেন না ভাই। একটা পাবলিক সিট তো অনেক কিছু ম্যাটার করে, এখন শেষ মুহূর্তে এসে কেন হাল ছাড়বেন? একটা সিট অনেক কিছু ম্যাটার করে। আচ্ছা, এখন আমরা একটু আলোচনা করব অরবিটাল নিয়ে। S P D F, এই অরবিটাল গুলো জানছি না, S P D F, S অরবিটাল, P অরবিটাল, S অরবিটাল, P অরবিটাল, D অরবিটাল, F অরবিটাল, ঠিক আছে?
আচ্ছা মনে রাখবেন এস এ অরবিটাল, অরবিটাল এস এ অরবিটাল হইলো একটা, পিতে হইলো তিনটা, ডিতে হইলো কয়টা, এস এ অরবিটাল একটা, পিতে তিনটা, ডিতে পাঁচটা, এফ এ কয়টা, সাতটা গেল। ঠিক আছে, এরপরে লোভ, এস এ লোভ শূন্যটা, পিতে লোভ হইলো দুইটা, ডিতে হইলো কয়টা, চারটা, আর এফ এ লোভ হইলো আটটা গেল। এরপরটা হলো নোডাল, নোডাল তল, এস এ নোডাল তল নাই, পিতে নোডাল তল একটা, ডিতে নোডাল তল দুইটা, এফ এরটা জানা যায়নি, জানা যায়নি না, এটা আসবে না, লিখে রাখেন তাইলেই হবে। ওকে আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি আমাকে রেসপন্স করেন, আমাকে রেসপন্স না করলে আমি কিভাবে বুঝবো যে ক্লাস ঠিক হচ্ছে কিনা, বুঝতে পেরেছি? একটু কাইন্ডলি রেসপন্স করেন, যে 2-3 জন ক্লাস করতেছেন আপু, ওই 2-3 জন আপু হোক ভাইয়া হোক একটু রেসপন্স করেন, তাহলে আমার জন্য ভালো হয়, তাহলে আমার জন্য টাফ হয়ে যায় বুঝে যাওয়া, কারণ তাহলে তো রোবট আর আমার মধ্যে পার্থক্য থাকলো না। আমি ওই যে আমাদের গ্রামে একটা কথা আছে ভাঙ্গা ক্যাসেট, যে খালি বির 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 করতেই থাকে, মানে বক 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 করতেই থাকে, তখন হবে কি আমি শুধু বক বক করেই যাচ্ছি, আপনারা কেউ কিছু বলছেন না, কিছু বুঝছেন না, মাঝখানে হলো আমারও শ্রম নষ্ট, আপনাদেরও সময় নষ্ট, বুঝতে পারছেন? এজন্য একটু কিছু বলেন, আমিও শুনি বুঝি। আচ্ছা এখন আমি মুছে যাই, এখন আমরা একটু দ্রাবতা নিয়ে আলোচনা করব। আমাদের টাইম লিমিটেশন, আমাদের যেহেতু সময় কম, আমরা আদার্স পড়া পড়বো, আমরা দ্রাবতায় চলে যাই। ওকে, দ্রাব্যতা, দ্রাব্যতা মানে সলিউবিলিটি। সলিউবিলিটি দুইটা, একটা হলো দ্রাব্যতা আর একটা দ্রাব্য গুণফল। এস সমান সমান দ্রব বাই দ্রাব ইনটু 100, এই একটা সূত্রের ম্যাথ আসবে খুব কম। আর এটা হলো কেএসপি, সলিউবিলিটি প্রোডাক্ট, এইটা ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখেন, আমি 2-3টা নির্ণয় করা শিখাই দিচ্ছি, এটা আসবেই কেএসপি নির্ণয় করা। আচ্ছা আপনারা এর মাঝে একটু রিডবার্গের ম্যাথটা দেখেন, আমি রিডবার্গের সূত্রটা লিখে দিচ্ছি। আর এর সমান সমান, ওইটা আপনাদের বইয়ে একটা ছবি আছে, আপনারা যারা গ্রুপে অ্যাড আছেন, আমার নাম হলো সাদিয়া আফরিন উর্পি, আমাকে একটু মেনশন দিয়ে দিয়েন, তাহলে আমাকে গ্রুপে নক করলে আমি হলো আপনাদেরকে ওই ছবিটা দিয়ে দিব, যে রিডবার্গের একটা সহজ ছবি আছে, এটা আপনাদের হাজারি স্যারের বই আছে, হয়তো খেয়াল করেন না, ওই শাড়িটা আসবে। ঠিক আছে, এটা সূত্র হলো 1/λ সমান সমান z স্কয়ার আর এইচ 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, এটা একটু মনে রাখা লাগবে, এই সূত্রটা আসবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কেএসপি তে ফিরে আসি, আমরা কেএসপি করব, যেটা ইম্পর্টেন্ট বেশি। এখন আসলে কেএসপি এর ম্যাথে তাকান, ধরেন কথার কথা আপনাকে ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড বলছে, এটার কেএসপি কত? তাহলে আমরা আগে অ্যালুমিনিয়াম অক্সাইডকে ভাঙবো, Al2O3, এটাকে যদি ভাঙি তাহলে 2Al3 প্লাস প্লাস 3O2 মাইনাস, তাহলে এটার কেএসপি কত? এটা হলো 2s পরিমাণ আর এটা হলো 3s পরিমাণ আছে, তাহলে কেএসপি হবে Al3 প্লাস স্কয়ার O2 মাইনাস কিউ 2s হোল স্কয়ার ইনটু কত? 3s হোল কিউব 4s স্কয়ার 27s টু দি পাওয়ার 3 108s টু দি পাওয়ার 5, বুঝতে পারছি? এটা আসে, তারপরে আরেকটা দিলাম MgCl2, এটার কেএসপি কত আসছে? ধরেন চাইছে কেএসপি ইকুয়াল 1, তাহলে কি হবে? MgCl2 এটাকে ভাঙলে কি হবে? Mg2 প্লাস আর কি 2Cl মাইনাস, তাহলে এটা S এটা 2S, তাহলে KSP সমান সমান
Mg2 প্লাস Cl মাইনাস হোল স্কয়ার। তাহলে এটা s আর এটা কি 2s হোল স্কয়ার। তাহলে কি হবে 4s স্কয়ার ইনটু s 4s কিউব। এটা হলো অ্যানসার। বুঝতে পারছি? এগুলো আশা করি আমরা নির্ণয় করা হালকা পাতলা পারি। এগুলো আমরা একটু করব। লোভ কি? লোভ হইলো এই যে ডাম্বেল আকৃতি দেখছেন না, একটা লোভ দুইটা লোভ। এটা হলো পি অরবিটালের জন্য। আর ডি অরবিটালের জন্য কি ছিল? এই যে একটা লোভ, আবার এই বরাবর একটা লোভ, এই বরাবর একটা প্লেনে, এই যে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা। এটা হলো লোভ। ডি অরবিটালের জন্য চারটা লোভ ছিল, পি অরবিটালের জন্য দুইটা লোভ ছিল। এখন বুঝতে পারছি লোভ কি। আমি তো দেখি নাই, দেখার জন্য একটু লেট হতে পারে। এখন দেখেন বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, এরপরে আপনাদেরকে একটু বলে দেই, সেটা একটু আপনারা পড়বেন। সেটা হলো আপনাদের ওই যে আয়ন শনাক্তকরণ আছে না আপু ভাইরা, আয়ন শনাক্তকরণ গুলো একটু দেখে যেতে হবে। এই যে খুব ইজিলি আসে, কারণ আমার কাছে বইটা আছে, আমি একটু বই থেকে দেখে দুইটা সংকেতের নাম বলে দেই। এই দুইটা সংকেত একটু কাইন্ডলি মনে রাখতে হবে। যদি না মনে রাখেন তাহলে আপনার জন্যই সমস্যা হয়ে দাঁড়াবে। আয়ন শনাক্তকরণে লিখে রাখেন, যে আপু বইলা রাখছে যে এটা আসবে। সেটা হলো আপনার অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কি লাগে? অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে আপনার কি জানি বলে, নেসলার দ্রবণ লাগে। নেসলার দ্রবণ, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে নেসলার দ্রবণ লাগে। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ আসবেই। ওকে, আমি একটু লিখে দেই, দাঁড়ান আমি বইটা বের করে সুন্দর মতো লিখে দিই। ওকে, দেখেন অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ NH4+ লিখে রাখেন, আসবেই। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে নেসলার দ্রবণ লাগে। কি দ্রবণ লাগে? নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ, আপনার সংকেত আসবে নেসলার দ্রবণের। কি আসবে? নেসলার দ্রবণের সংকেত আসবে। নেসলার দ্রবণের সংকেত ধরে না KOH+, অথবা আপনি NaOH ও ধরতে পারেন। NaOH, KOH+ পটাশিয়াম মার্কিউরেট। এই যে এই অনাকাঙ্ক্ষিত বস্তুটাই হলো নেসলার দ্রবণ, মনে রাখতে হবে। এই অনাকাঙ্ক্ষিত বস্তুটাই হলো নেসলার দ্রবণ, এটা আসবেই। এটা আসবেই অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে। বুঝতে পারছি? আরেকটা আছে যেটা মিস দেওয়া যাবে না, এই দুইটা ধইরা রাখেন, আইসা বসছে ইনশাআল্লাহ। সেটা হলো সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ। এখানে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট লাগে। কি লাগে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2H2SB2O7। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনি, এটা আসবেই। এই দুইটা সংকেত মনে রাখবেন। তারপরে মনে রাখবেন অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামে সাদা জেলিন নেয় পদক্ষেপ পড়ে। অ্যালুমিনিয়াম 3+ এ কিসের নেয় পদক্ষেপ পড়ে? সাদা জেলিন নেয়। কিসের নেয়? জেলিন নেয়। এটা আসবে, এটা লিখে রাখেন। এই কয়টা জিনিস আশা করি আপনাদের আসবে। তারপরে একটু কথা বলি, সেটা হলো আপনার আচ্ছা গেল। আপনারা একটু ওই যে ইউভি রশ্মির ব্যবহারগুলো আছে না, এগুলো একটু পড়লেন। ইউভি রশ্মির যে ব্যবহার, ওই ইউভি রশ্মির ব্যবহারগুলো একটু পড়তে হবে, বুঝছেন? ওই ইউভি রশ্মির ব্যবহার, তারপরে দৃশ্যমান আলোর পরিসরে যে ব্যবহার, আইআর রশ্মি, লো ইমিশন, হাই ইমিশন, কোনটা কতটুকু যায়। আইআর রশ্মি হলো জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে মিডল আইআর ব্যবহৃত হয়। এটা মানব দেহ থেকে নিঃসৃত হয়। এই যে আমি মুখ দিয়ে কথাগুলো বলছি, একটু ভিডিওটা পজ করে লিখে নিন। হ্যাঁ, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে মিডল আইআর ব্যবহৃত হয়, তারপর এটা মানব দেহ থেকে নিঃসৃত হয়। বুঝছেন? এগুলো একটু লিখতে হবে, পড়তে হবে। বুঝতে পারছি? এখন আমরা দৌড় দিয়ে থার্ড চ্যাপ্টারে যাই। ওকে, চ্যাপ্টার 3, যেটা এখন আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। অনেক হিউজ আলোচনা, আশা করি চেষ্টা করব শেষ করতে, যতটুকু শেষ করা যায়।
আচ্ছা, পি ব্লক মৌল 36টা, এস ব্লক মৌল 14টা, ডি ব্লক মৌল 41টা, আর এফ ব্লক মৌল 27টা। মনে আছে এই কয়টা? আশা করি মনে থাকার কথা, আশা করি মনে থাকার কথা। বিরল মৃত্তিকা 15টা। বিরল মৃত্তিকা কয়টা? 15টা। এটা হলো ল্যান্থেনাইট সিরিজ। কি সিরিজ? ল্যান্থেনাইট। ওই যে পর্যায় সারণীর নিচে থাকে যে। তারপরে আসি হলো মুদ্রা ধাতু কয়টা? মুদ্রা ধাতু 3টা। মুদ্রা ধাতু কয়টা? 3টা। কপার, সিলভার, গোল্ড। তারপরে আসি হইলো আপনার চ্যালকোজেন। চ্যালকোজেন কি? চ্যালকোজেন কত? গ্রুপ 16, আকরিক গঠনকারী। গ্রুপ 16। চ্যালকোজেনকে আকরিক গঠনকারী বলি, আকরিক গঠনকারী। তারপর আসি নিক্টোজেন। গ্রুপ 15, ওই যে নাইট্রোজেন থাকে যে, ফসফরাস, নাইট্রোজেন, ফসফরাস এইসব। আর এটা হলো অক্সিজেন, সালফার, এইসব নাইট্রোজেন, ফসফরাস। নিক্টোজেন হলো এটা শ্বাসরোধকারী। কি রোধকারী? শ্বাস রোধকারী। অর্থাৎ চাইলে মানুষ মেরে ফেলতে পারেন, আপনার অপছন্দের কেউ থাকলে মেরে ফেলতে পারেন। তারপরে আসি হ্যালোজেন। ওটা তো আমরা সবাই জানি, সামুদ্রিক লবণ। তাও আমি ধরেন ভদ্রতার খাতিরে, পারিবারিক শিক্ষা মাঝখানে অনেক ফেমাস ছিল, ওটা লিখে দিলাম, গ্রুপ 17। ওরা কি করে? সামুদ্রিক লবণ গঠনকারী। তারপরে আর কি আছে? নিষ্ক্রিয় গ্যাস, গ্রুপ 18। এটা নিয়ে একটু আলোচনা করবো, লাস্ট ওয়ান। নিষ্ক্রিয় গ্যাস, এটা হলো কত? গ্রুপ 18। এটা নিয়ে একটু কথা বলতে হবে, এখান থেকে কোশ্চেন আসবে। আমি মুছে ফেলি। নিষ্ক্রিয় গ্যাস কি ছিল? নাম্বার 1 হিলিয়াম, চিনি? নাম্বার 2 কি? নিয়ন। নাম্বার 3 আর্গন। নাম্বার 4 ক্রিপ্টন এবং জেনন। নাম্বার 5 রেন্ডন। হিলিয়াম, হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের বেলুন উত্তোলন ক্ষমতা অনেক বেশি। অর্থাৎ হিলিয়াম গ্যাস অত্যন্ত পাতলা, হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের বেলুন উত্তোলন ক্ষমতা কত? 92%। কত পার্সেন্ট? 92%। এজন্য কোনো অক্সিজেন সিলিন্ডারে, কোনো অক্সিজেন সিলিন্ডারে আপনার 80% হিলিয়াম আর 20% অক্সিজেন ইউজ করা হয়। দেন আসি নিয়ন। নিয়ন হলো লাল বর্ণের আলো, যেটা কুয়াশায় দেখা যায়। কি বর্ণের? লাল বর্ণের, কুয়াশায় দেখা যায়। দেখা লাল বর্ণের আলো কুয়াশায় দেখা যায়। এই জন্য পাইলটরা ব্যবহার করে প্লেন চালাইতে। পাইলটরা ব্যবহার করে থাকে, যে প্লেন চালানোর সময় পাইলটরা ব্যবহার করে থাকে। এছাড়া ওই যে সবুজ নীল বর্ণের মার্কারি মিশ্রিত, সবুজ নীল বর্ণের নিয়ন লাইট ব্যবহৃত হয়। ওই যে দেখবেন মসজিদে থাকে, যারা নামাজ পড়তে, মসজিদে যারা মুসলিম ধর্মের মসজিদে নামাজ পড়েন, তারা দেখবেন মসজিদে ইউজ করা হয় নিয়ন লাইট। বুঝতে পারছি? লাল নীল সবুজ বর্ণের, ওই যে ক্যালেন্ডারের সময় লেখা থাকে, সময়সূচি। এবার আমরা আর্গন নিয়ে আলোচনা করবো। আমি মুছে ফেলবো। আচ্ছা, ওই পাশে আলোচনা করা যায় তো, মুছবো কেন? থাকুক না কিছুক্ষণ। এরপরে আসি আর্গন। বায়ুতে আর্গনের পরিমাণ বেশি, 3 নাম্বার।
বায়ুতে আর্গন আছে 0.93%। কার্বন থেকে আর্গনের পরিমাণ বায়ুতে বেশি 0.93%। বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় পরিবেশ রূপে নিষ্ক্রিয় পরিবেশ রূপে বৈদ্যুতিক বাল্বে ব্যবহৃত হয়। ব্যবহৃত হয় বৈদ্যুতিক বাল্বে ব্যবহৃত হয়। নিষ্ক্রিয় পরিবেশ রূপে বৈদ্যুতিক বাল্বে নিয়ন ব্যবহৃত হয়ে থাকে। বুঝতে পারছি? নিয়ন না, সরি, আর্গন। বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় পরিবেশ রূপে আর্গন ব্যবহৃত হয়ে থাকে। তারপরে আছে ক্রিপ্টন আর জেনন, মানে ক্রিপ্টন আর জেনন। ওইটা হলো ক্রিপ্টন আর জেনন। ক্রিপ্টন আর কি জেনন, এটা হলো ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে ব্যবহৃত হয়। ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে ব্যবহৃত হয়। ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে এটা ব্যবহার করে থাকি। ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে এটা ব্যবহার করে থাকি। ক্রিপ্টন আর জেনন। লাস্ট ওয়ান হলো কি র্যান্ডন। ওই যে ক্যান্সার চিকিৎসা বিভিন্ন কাজে ইউজ করে থাকে। র্যান্ডন লিখতে পারেন। ক্যান্সার চিকিৎসা বা তেজস্ক্রিয় আইসোটোপ রূপে র্যান্ডন তেজস্ক্রিয় আইসোটোপ। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। তেজস্ক্রিয় আইসোটোপ রূপে ক্যান্সার চিকিৎসা ব্যবহৃত হয়। এই যে আমি লিখে দিলাম, একটু সরলাম, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। আমরা এখন একটু মেইন পড়ার দিকে যাব। উপধর্মীয় অক্সাইড, এই অক্সাইড সেই অক্সাইড, এই অক্সাইড গুলো নিয়ে একটু আলোচনা করবো। এখন আমরা ওই পড়ায় ফিরে যাব। এগুলো একটু কাইন্ডলি লিখে ফেলেন সবাই, বা স্ক্রিনশট নিয়ে নেন, আমি নোটে ফেলছি। ওকে, সব বুঝা যায়, ক্লাস বুঝা যায় না, আবার সাউন্ডের সমস্যা হইছে, ভিজুয়ালাইজেশনের সমস্যা হইছে, ব্লারটা দেখা যায় কিনা একটু জানান তো, আমার একটু জানান ব্লার হইছে কিনা আবার। বুঝতে পারছেন? ব্লার হইলে জানান, ব্লারটার আবার হয়ে গেছে কিনা, পরে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আমরা DFF ব্লক সম্পর্কে পড়বো। পি ব্লক মৌলের বৈশিষ্ট্য, এস ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এই মৌলগুলো বৈশিষ্ট্যগুলো একটু রিডিং দিব, ধর্মাবলী। ঠিক আছে, এর মধ্যে আমি একটু ডি ব্লক নিয়ে আলোচনা করি। ডি ব্লক কি? প্যারাচুম্বক ধর্ম আছে, তারপরে জটিল যৌগ তৈরি করে, জটিল আয়ন বা যৌগ যেটাই বলেন না কেন। তারপরে হলো ওরা রঙিন যৌগ তৈরি করে, ওরা কি যৌগ তৈরি করে? রঙিন যৌগ তৈরি করে। প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়, এটা একটু জানতে হবে। প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। তারপরে কি ওদের পরিবর্তনশীল জারণ অবস্থা, কি পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। ঠিক আছে, এখন এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক আর হলো ফেরোম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক, তারপরে পড়বো ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক, প্যারা
ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক আর হলো প্যারাম্যাগনেটিক। অর্থাৎ ডায়াম্যাগনেটিক চুম্বক ক্ষেত্রকে বিকর্ষণ করে। এটা কি করে? বিকর্ষণ। এটা কি করবে? চুম্বক ক্ষেত্রকে বিকর্ষণ করবে। এস ব্লক আর ক্যাটায়ন সমূহ, এস ব্লকের ক্যাটায়ন, এস ব্লকের ক্যাটায়ন, ক্যাটায়ন সমূহ। ওরে উপরে দেখাও যায় না, উপরে ক্যাটায়ন লিখছি, একটু কষ্ট করে দেখে নেন। ফেরোম্যাগনেটিকটা বেশি আসে, এটা স্টার মার্ক দেন। এটাকে আমি ফেনিকো, আয়রন নিকেল কোবাল্ট, ফেনিকো দিয়ে মনে রাখছি। আয়রন নিকেল কোবাল্ট এরা প্রবল ভাবে চুম্বক ক্ষেত্রকে আকর্ষণ করে, প্রবল ভাবে আকর্ষণ করে, আকর্ষণ করে, আকর্ষণ করে। আর এটার এক্সাম্পল হলো বাকি সব। আয়রন নিকেল কপার, আয়রন নিকেল কোবাল্ট এটা হলো ফেরোম্যাগনেটিক, এস ব্লকের ক্যাটায়ন সমূহ ডায়াম্যাগনেটিক, আর বাকি যা আছে সব হলো প্যারাম্যাগনেটিক। তারপরে আরেকটু আলোচনা করে দিই, যেহেতু আসছি লিগ্যান্ড। লিগ্যান্ড হলো দুই, বেশ কয়েকটা টাইপের আছে, সবল আছে, দুর্বল আছে, নিরপেক্ষ আছে, ধনাত্মক আছে। আমরা একটু যেগুলো না জানলেই না, সবল আর হলো দুর্বল, এগুলো একটু দেখি। সবল লিগ্যান্ড কে কে? সবল লিগ্যান্ডের আমি ক্রোমো দিয়ে দেই, সায়ানাইড আর NH3, সরি দাঁড়ান, সায়ানাইড আর হলো NH3। আর দুর্বল লিগ্যান্ড, দুর্বল লিগ্যান্ড হলো অ্যাকোয়া, ফ্লোরিন, ক্লোরিন আর হলো আয়োডিন। অ্যাকোয়া, ফ্লোরিন, ক্লোরিন আর আয়োডিন, এই যে নেন ডি ব্লক। এরপরে হলো এফ ব্লক নিয়ে আলোচনা করবেন। এফ ব্লক হলো মাটিতে বিরল মৃত্তিকা, তারপরে গগলস পানিতে ব্যবহৃত হয়, জাহাজের কাজ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। তারপরে হলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, ইউভি রশ্মি ও আইআর রশ্মি শোষণ করে থাকে। এরপরে কিছু অদক্ষেপের বর্ণ আছে, ভ্যানেডিয়াম, এগুলো একটু মনে রাখতে হবে, বুঝছেন? এগুলো মনে না রাখলে হবে না। এরপরে হলো আমরা ওই যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এগুলো একটু আলোচনা করব, যে এগুলো নিয়ে পড়তে হবে। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি। এরপরে একটু ইনফরমেশন লেখেন, টপিকের নাম দেন ইনফরমেশন, এটা আসবে, এটা লিখে রাখেন। এখন ইম্পর্টেন্ট টপিক পড়াবো, আগেরটা পড়লে পড়বেন, আগের ক্লাস করা না করা, আগের টপিকগুলো ইম্পর্টেন্ট দেওয়া না দেওয়া যতটা গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগের থেকে আসার সম্ভাবনা যদি হয় 50%, এটা হবে হলো 250%। অথবা আগেটা যদি 50 হয়, এটা হবে 250। বুঝতে পারছেন? লিখে রাখেন ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন লিখে রাখেন। সবচেয়ে বেশি সক্রিয় ফ্রান্সিয়াম, ঠিক আছে। আরেকটা হলো সবচেয়ে বেশি সক্রিয় ও ধাতব ধর্ম আছে, স্থায়ী, ধাতব ধর্ম সিজিয়াম। ম্যাগনেসিয়াম অক্সাইড, নাম শুনছেন, অ্যালুমিনিয়াম অক্সাইড, কিছুক্ষণ আগে এটা করাইছিলাম কেএসপি। এই দুটো অটোমোবাইল ইঞ্জিনে ব্যবহৃত হয়, অটোমোবাইলে, অটোমোবাইলে, অটোমোবাইলে স্পার্ক রূপে, স্পার্ক প্লাগ রূপে ব্যবহৃত হয়, অটোমোবাইলে স্পার্ক প্লাগ রূপে ব্যবহৃত হয়, প্লাগ রূপে। আচ্ছা, অটোমোবাইলে লিখে রাখেন, এত ডিটেইলস লাগবে না। অটোমোবাইলে, মোবাইল, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আছে জাপানে, এটার অনেক ডিমান্ড। যারা জাপান যাইতে চান তারা এটা নিয়ে পড়তে পারেন। অবশ্য বাংলাদেশে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নাই মনে হয়, এই কোর্সেই নেই বাংলাদেশে। অটোমোবাইল ইঞ্জিনে আর কি স্পার্ক করে, তো ওই স্পার্কের প্লাগ রূপে এখন উচ্চ তাপমাত্রা ইলেকট্রিক হিটারে ইনসুলেটর হিসেবে ব্যবহৃত হয়। কি হিসেবে?
ইলেকট্রিক হিটারে উচ্চ তাপমাত্রায় ইনসুলেটর হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ এটা কি করবে, গরম করতে পারবে, হিট প্রদান করতে পারবে। এরপরে আমরা সিলিকন ডাইঅক্সাইড নাম শুনছি না, ওই যে অপটিক্যাল ফাইবারে ব্যবহৃত হয়। অপটিক্যাল ফাইবারে ব্যবহৃত হয়, মনে আছে? অপটিক্যাল ফাইবারে ব্যবহৃত হয়। তারপরে একটা লেখেন তো, লিথিয়াম অক্সাইড, বেরিয়াম অক্সাইড, বোরন, ওখানে তো আবার দেখা যায় না, এই দুইটা আগে লেখেন, লিথিয়াম অক্সাইড আর হলো বেরিয়াম অক্সাইড। ও হলো ক্ষারধর্মী, ও কি ধর্মী, ক্ষারধর্মী। ওর অক্সাইড হলো ক্ষারধর্মী আসবে, আর ও হলো উভধর্মী, ও হলো কি উভধর্মী। এরপরে বোরন অক্সাইড, কার্বন ডাই অক্সাইড আর ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড। বোরন অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড, এগুলো সব অম্লধর্মী, অম্লধর্মী, অর্থাৎ এগুলো এসিড ধর্ম প্রদর্শন করবে, এদের অক্সাইড হলো এসিড ধর্ম প্রদর্শন করবে। তারপরে লেখেন উভধর্মী অক্সাইড, উভধর্মী আসবে, অক্সাইডের উদাহরণ, উভধর্মী অক্সাইডের উদাহরণ দেখেন, উভধর্মী অক্সাইডের উদাহরণ হলো জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম, দেখে নি, Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড, টেলুরিয়াম অক্সাইড, ইন্ডিয়াম অক্সাইড, জার্মেনিয়াম অক্সাইড, লেড অক্সাইড, তারপরে হলো লেড ধরলাম টু, টিন অক্সাইড, তারপরে হলো বেরিয়াম অক্সাইড। এখানে দুই দেন, সমস্যা নাই, এই দুই একটাও হবে, নরমালটাও হবে, দুইটাই হবে। একটা লেড অক্সাইড, একটা Pb4+ আর একটা হলো Pb2+, দুইটার ক্ষেত্রে উভধর্মী অক্সাইড, অর্থাৎ ওরা উভধর্মী, অর্থাৎ ওরা অ্যাসিডিক ধর্ম প্রকাশ করবে, ক্ষার ধর্ম প্রকাশ করবে। বুঝতে পেরেছি? ওরা উভধর্মী অক্সাইড। আমি একটু সরে গেছি, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন বা লিখে নেন, যেটাই করেন। এরপর আমরা হাইব্রিডাইজেশনে চলে যাব। সংকরায়ন তো হিউজ টপিক, আমি সংকরায়ন কিভাবে নির্ণয় করতে হবে ওইটা পড়ায় দিলাম, আর যে কোণের মানগুলো আছে এগুলো আপনাদের হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে, কাইন্ডলি পড়ে নেবেন, আর আমাকে একটু গ্রুপে দিয়ে দিন, মেনশন দিয়ে দিন, আমি দিয়ে দিব না, সমস্যা হবে না। ওকে, আমরা এখন তাহলে মুছে ফেলি, মুছে একটু সংকরণ কিভাবে নির্ণয় করে আমরা চলে যাই। ওইটা একটু থাকুক। এখন আসি আমরা সংকরণ বা হাইব্রিডাইজেশন। সংকরায়ন, এটা একটা সূত্র আছে, সংকরায়নের সূত্র। এটা হলো সংকরায়নের সূত্র। ধরেন কথার কথা আমরা NH3 এর সংকরায়ন জানবো, এটার মুখস্থ সংকরায়ন আমরা জানি sp3, কিন্তু কিভাবে আমরা এই সূত্র দিয়ে সংকরায়ন সমান সমান ½ × V। আচ্ছা, x হলো একযোজী মৌলের সংখ্যা, x হলো একযোজী মৌলের সংখ্যা, এটা অ্যানায়ন, অ্যানায়ন, ক্যাটায়ন, আর x হলো একযোজী মৌলের সংখ্যা, অর্থাৎ কয়টা একযোজী মৌল নিবেন, আর V হলো কেন্দ্রীয় মৌলের যোজ্যতা ইলেকট্রন, কেন্দ্রীয় মৌলের যোজ্যতা ইলেকট্রন, অর্থাৎ কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে। আচ্ছা, হাফ। নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন কেন্দ্রীয় মৌল, এখানে 3টা হাইড্রোজেন যুক্ত থাকবে, তাই নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা, নাইট্রোজেন 7টা না, প্রথমে 2টা, এরপরে কয়টা, 5টা। নাইট্রোজেন তো 7টা না, তাহলে প্রথমে কয়টা হবে, 2টা হবে না, আর এরপরে হবে কয়টা, এরপরে হবে 5টা, তাহলে 5টা শেষ কক্ষপথে। তারপরে
একযোজি মৌল আছে হাইড্রোজেন, একটা দুইটা তিনটা একযোজি মৌলের সংখ্যা। এখানে কোনো ক্যাটায়নও নাই, কোনো অ্যানায়নও নাই, অর্থাৎ সি আর এ 0। তাহলে হাফ, 5 আর 3 কত 8, এটা কাটা যায়, তাহলে কত থাকে 4। 4 মানে sp3। আচ্ছা একটু লিখে নেন, H যদি 2 হয় তাহলে sp, H যদি 3 হয় তাহলে sp2, 4 হলে sp3, যদি 5 হয় dsp3 অথবা sp3d। এই পর্যন্ত মনে রাখলেই হবে। আশা করি আমরা সকলে জানি। আর ওই যে বন্ধন কোণের পার্থক্যগুলো একটু নির্ণয় করতে হবে। আচ্ছা আমরা আরেকটা করি, এটা তো সূত্র শিখলাম না, এখন আমরা একটা করি, আমি মুছে ফেললাম। এখন আমরা PCl5 এর একটা করি, র‍্যান্ডম, যেটা জানি না, ধরেন এই তো জানি না, PCl5। তাহলে H সমান সমান ফসফরাস কত 15 না, তাহলে প্রথম কক্ষপথে কয়টা আঁকি, প্রথমে 2টা, এরপরে হইলো 8টা গেল, এরপরে হলো কয়টা 8 আর 2 10, 11 12 13 14 15, অর্থাৎ শেষ কক্ষপথে 5টা। মাইনাস না প্লাস, হাইড্রোজেন ক্লোরিন আছে কয়টা, ক্লোরিন আছে কয়টা 5টা। একযোজি মৌল বা সংযুক্ত মৌল লিখতে পারেন, বা সংযুক্ত 5টা। অ্যানায়নও নাই, ক্যাটায়নও নাই। হাফ ইনটু 10 কত আসে 5। 5 আসলে কত, 5 আসলে dsp3, dsp3 অথবা sp3d, যেটাই হোক, এখানে d অরবিটাল বিদ্যমান থাকবে। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তৃতীয় অধ্যায়ে আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, আপনারা একটু লিয়া জটিল যৌগগুলো দেখে নিয়ে তাইলেই হয়ে যাবে। বুঝতে পারছি? আর ফাজানের নীতির একটু দেখে নিয়ে তাহলে আশা করি হয়ে যাবে। এখন আসি আমরা একটু চতুর্থ অধ্যায়, চ্যাপ্টার 4। আমরা এখন আসি চ্যাপ্টার 4 এ। আচ্ছা আশা করি স্ক্রিনশট নিয়ে নিছি। এখন আমরা চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 4 এর টপিক গুলো আছে হলো আপনার ওই যে ধরেন কিসের নীতি, আপনার বিক্রিয়ার ক্রম থেকে আসে। আমি ক্রমটা দেখাই দিচ্ছি, মানে বিক্রিয়ার হার বা ক্রম। তারপরে আপনার আসে হলো পিএইচ, মুখস্থ গুলো আসে, পিএইচ নির্ণয় আসে, পিএইচ এর, আর এসিডের নির্ভরশীলতা আসে। এরপর আর টপিক কি আছে, এগুলোই, এই কয়টা টপিক থেকে আসে। চ্যাপ্টার 4 এ যেরকম টপিক আমি দেখছি না আছে, যে এসিডের শক্তিমাত্রা থেকে মেইনলি আসবে, তারপরে আসবে হলো বিক্রিয়ার ক্রম, তারপরে একটু প্রভাবক থেকে একটু আসে। প্রভাবকটা একটু জানতে হবে, আমি দেখাই দিচ্ছি। এখন মুছে একটু দেখাই দিই। আগে বিক্রিয়ার ক্রমটা আলোচনা করবো চ্যাপ্টার 4। এই কয়টা টপিক পড়লেই হবে। মাস্ট রিড, পিএইচ এর মানগুলো মুখস্থ রাখতে হবে, না হলে চ্যাপ্টার 4 পারবেন না। আপনাদের শেষে যে ল্যাপ্লাস ল্যাভিশি এগুলো নাই, বাট পিএইচ এর মানগুলো মুখস্থ না রাখলে হবে না। তারপর কিছু কিছু তাপ আছে, দহন তাপ, সংগঠন তাপ, এগুলো নাই, তাও শর্ট সিলেবাস একটু মুখস্থ করতে হবে। আপনারা এতদিন অ্যাডমিশন জার্নি দিয়ে আসছেন, শর্ট সিলেবাসের বাহিরে যদি বলি কোশ্চেন আসে না, তাহলে মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। আসে, অবশ্যই আসে শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন, আমাদের তাহা জানতেই হবে। বুঝতে পেরেছি? আচ্ছা আমি তো অনেকক্ষণ ক্লাস নিলাম, আমার কথা কি বুঝতেছে না বুঝতেছে না? খালি আমি ওই যে কিছুক্ষণ আগে বললাম ভাঙ্গা রেকর্ড, রেডিওর মতো বেজেই চলেছি। আমার বান্ধবী জয়েন দিছে, বুঝছেন? মজার বিষয়, বন্ধু তুমি ক্লাস করো। আচ্ছা আমরা এখন পড়া শুরু করি। এখন দেখার বিষয় হলো আমরা চ্যাপ্টার 4 পড়ব। আচ্ছা, বিক্রিয়ার ক্রম, প্রথম ক্রমের বিক্রিয়া, দ্বিতীয় শূন্য ক্রমের বিক্রিয়া, প্রথম ক্রমের বিক্রিয়া,
দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। কি কি বলছি? শূন্য ক্রমের বিক্রিয়া, প্রথম ক্রমের বিক্রিয়া, তারপরে কি বলছি যে তৃতীয় ক্রমের। আচ্ছা আমাদের একটু জানতে হবে বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার একটু জেনে নিই আগে। বিক্রিয়ার হার এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? আর, ছোট হাতে। এটা হলো ঘনমাত্রার পরিবর্তন, ঘনমাত্রা পরিবর্তন বাই সময়। অর্থাৎ ঘনমাত্রা পরিবর্তন হলো মোল পার লিটার বাই টাইম এস। এর লেখা যায় mol পার লিটার পার s ইনভার্স 1। মনে রাখতে হবে ওই mol কে আবার লেখা যায় মোলার, ms ইনভার্স 1। ঠিক আছে, এখন আমরা ওই পাশে লিখবো, সমস্যা নেই। এই উক্ত বিক্রিয়ার হার আর তাপমাত্রা এবং ঘনমাত্রার উপর নির্ভরশীল। বিক্রিয়ার হার কিসের কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রা এবং ঘনমাত্রার উপর নির্ভরশীল। ওকে, এখন আসি বিক্রিয়ার ক্রম। শূন্য ক্রমের বিক্রিয়া, তারপরে কি প্রথম ক্রমের বিক্রিয়া। যদি কোনো বিক্রিয়ায় প্রভাবক থাকে, মনে রাখবেন কোনো বিক্রিয়ায় যদি প্রভাবক থাকে, কি প্রভাবক? ধরেন আমরা এরকম পড়ছিলাম না, CH3 CH4 Cl2, কথার কথা একেবারে 9 10 এর বেসিক অর্গানিক। CH3 Cl HCl উৎপন্ন হয়েছিল, মনে আছে? এখানে আমরা একটা ইউভি রশ্মি ইউজ করছিলাম, এই যে প্রভাবক ব্যবহার হয়েছে, ইট মিন্স এটা শূন্য ক্রমের বিক্রিয়া। কি ক্রমের বিক্রিয়া? শূন্য ক্রমের বিক্রিয়া। যেহেতু এখানে প্রভাবক ইউজ হয়েছে তার মানে এটা শূন্য ক্রমের বিক্রিয়া। তাহলে আমরা কি বললাম? যেহেতু প্রভাবক ব্যবহৃত হয়েছে তাই এটা কত ক্রমের বিক্রিয়া? শূন্য ক্রমের বিক্রিয়া। বুঝতে পারছি না পারি নাই? তারপর একটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া দেখাই, প্রথম ক্রমের দেখাই। 2N2, প্রথমটা N2O5 ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, দুইটা N2O3 প্লাস হাফ অণু O2। এটা হলো প্রথম ক্রমের, এটা হলো শূন্য ক্রমের। তারপরে N2O5, চারটা N2O3 প্লাস অক্সিজেন, এটা হলো দ্বিতীয় ক্রমের। তারপরে আসে আমরা তৃতীয় ক্রমের, নাইট্রিক অক্সাইড প্লাস ক্লোরিন যুক্ত করব, এটা হলো তৃতীয় ক্রমের। লিখেন, লিখে রাখতে পারেন, এগুলো আসতে পারে, এগুলো ইউজুয়ালি আপনাদের বইয়ে থাকার কথা, তাও লিখে রাখেন। ওকে, আচ্ছা এখন আমরা এদিকে আসি। আচ্ছা, একটা হলো শূন্য ক্রমের বিক্রিয়া, একটা হলো প্রথম ক্রমের বিক্রিয়া, একটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, আর একটা তৃতীয় ক্রমের বিক্রিয়া। তো নরমালি জানি কি ms ইনভার্স 1 বাই শূন্য ক্রমের ঘনমাত্রা 0, ms ইনভার্স 1, m0 মানে 1, ms ইনভার্স 1। এটার বিক্রিয়ার হার, এটা হলো হার ধ্রুবক, হার ধ্রুবক, হার ধ্রুবক নির্ণয় করতেছি। কে নির্ণয় করতেছি? শূন্য ক্রমের জন্য হার ধ্রুবকের মান এত, প্রথম ক্রমের জন্য ms ইনভার্স 1, প্রথম ক্রমের মানে মোলার আছে 1 মোলার, m কাটা যায় তাহলে s ইনভার্স 1। দ্বিতীয় ক্রমের ms ইনভার্স 1 নরমাল হার, ওই যে বিক্রিয়ার হার মাত্র পড়ছিলাম, r সমান সমান ms ইনভার্স 1। কিন্তু এখানে দ্বিতীয় ক্রমের মানে মোলার দুইটা, মানে m এর মান 2 হবে, তাহলে m স্কয়ার, তাহলে নিচে একটা m থাকে, তাহলে m ইনভার্স 1 s ইনভার্স 1। আর তৃতীয় ক্রমের জন্য ms ইনভার্স 1 m কিউব, তাহলে এটা কি হবে? m ইনভার্স 2 s ইনভার্স 1। দেখেন এই জিনিসটা বুঝছেন কিনা। এরপরে আমরা প্রভাবকে চলে যাব, এরপরে আমরা প্রভাবকে যাব। বুঝতে পেরেছি? আপনারা তো কেউ কিছু জানাচ্ছেন না। আছেন কতজন? কেউই নাই। কেউ কি ক্লাস করছেন না? আমাকে একটু জানান। ক্লাস না করলে আমি বুঝবো কিভাবে যে আপনারা ক্লাস করতেছেন না করতেছেন না, না আমি পড়াবো না, না পড়ানো অফ করে দিব। কেউই জানায় না। আচ্ছা আমি তাহলে আমার মতো চাপটা শেষ করি। এরপরে আসি হলো আমরা প্রভাবকের ব্যবহার আসবে। কি আসবে? প্রভাবক। কি আসবে? প্রভাবক। আচ্ছা বাজে কয়টা? এই জন্য কি বাচ্চারা 10:30 তো এখনো বাজে নাই, 1 ঘন্টা তো এখনো হয় নাই আমি ক্লাস নিচ্ছি। এখনই মানুষ এত অধৈর্য হলে হবে? প্রভাবক,
প্রভাবকের কাজ কি? বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। কি করে? বিক্রিয়ার গতি বাড়ায়। প্রভাবকের কাজ কি? বিক্রিয়ার গতি বাড়ায়। কি করে? বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, সক্রিয় শক্তি হ্রাস করে। সক্রিয় শক্তি কি করে? হ্রাস করে। প্রভাবক বেশ কয়েক প্রকার আছে। ধনাত্মক প্রভাবক। কি প্রভাবক? ধনাত্মক। কি প্রভাবক? ধনাত্মক প্রভাবক। ম্যাঙ্গানিজ অক্সাইড MnO2। 2 নাম্বার ঋণাত্মক প্রভাবক। কি প্রভাবক? ঋণাত্মক প্রভাবক, যেমন H3PO4, ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, গ্লিসারিন। তারপরে কি? এনিসল। আমরা অর্গানিকে পড়ছি এনিসল। এভাবে ক্লাস করলে আমার তো অর্গানিক ক্লাস নিয়েও দায় হয়ে যাবে। আমি ইনশিওর করলাম আপনারা দেখবেন আমি সহজে অর্গানিক ক্লাস নিই না। একটু স্বার্থপর তো। অর্গানিক ক্লাস ইউজুয়ালি আমি পেইড বেচে খুব সুন্দর মতো নিয়ে থাকি। তো আপনাদের জন্য চাচ্ছিলাম যে খুব সুন্দরভাবে আপনাদের একটা টপিকের সমস্যা, সেই টপিকটা হলো যে বিক্রিয়ক, নামধারী বিক্রিয়ক বা হ্যান ত্যান। জাস্ট একটা ক্লাস চাচ্ছিলাম যে শনাক্তকরণে এটা ব্যবহৃত হয়, এই বিক্রিয়া নাম এটা। জাস্ট মনে হয় ম্যাক্স 1 ঘন্টার ক্লাস হবে, 1 ঘন্টা 20 মিনিট, পুরো চ্যাপ্টার তো শেষ করা সম্ভব না। জাস্ট ওই বিক্রিয়াগুলো মনে রাখার চেষ্টা করছিলাম। বাট আপনাদের যে ক্লাসের উন্নয়ন, ইটস প্লেজ মি, এটা আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। তো ওই উন্নয়ন দেখে আমার জন্য টাফ হয়ে যাবে, আপনাদের জন্য আগানো। আপনারা খুঁজে দেখেন, ম্যাক্স 1-2টা ক্লাস হবেন, তাও সহজ সহজ টপিকে। এই বিষয়ে আপু একটু বেশি স্বার্থপর নিজ মানুষ ছাড়া। অর্থাৎ আমি ইউজুয়ালি পেড কোর্সে খুব সুন্দরভাবে পড়িয়ে থাকি। মানুষ এই যে চায় না, ফ্রি জিনিস তো কেউ মূল্য দেয় না, এই জন্য আমিও মূল্য দিতে ইচ্ছুক না, এই জন্য আমিও দেই না। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আসি আমরা অটো প্রভাবক বা স্বপ্রভাবক। এভাবে ক্লাস করলে হবে? আপনারা গ্রুপে ধরলাম না 10 জন মেম্বার আছে, ধরলাম কথার কথা ধরলাম হলো 20 জন আছে। 20 জনের মধ্যে ধরাম 5 জন হলো আমরা নিজেরা, 5 জন না ধরলাম 10 জনই হলো লুজ, নিজেরা পড়ি না, কিছু করি না, বা 10 জন এমনি র্যান্ডম। বাকি 10 জনের কথা বাদ, 7 জন তো আছে, অ্যাটলিস্ট 7 জন তো মানুষ, 7টা মানুষের তো ক্লাস করা কথা সর্বনিম্ন বলতেছি। তো ওখানে একটা মানুষ 2টা মানুষের ক্লাস করে। এই যে এমআই অনিক ভাই, এই ভাই শুধু ক্লাস করতেছে কেন? অন্যদের লাগবে না? অন্যরা চান্স পাবেন না? আপনারা কি চান্স পেয়ে গেছেন? ভালো জায়গায় চান্স পেয়ে গেছি। খুব মহৎ একটা কাজ করে ফেলছে জানেন, ন্যাশনালে পড়েও মানুষ 7 কলেজে পরীক্ষা দিয়েছে। আমারই অনেক পরিচিত গুচ্ছতে চান্স পেয়ে, এই যে সরি ভুল বলছি, সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা দিতেছে, গুচ্ছতে আসছে। ঢাকার বাইরে যাব না, ঢাকার বাইরে গেলে সার্ভাইভ, খুব ভালো পজিশন, ভালো সিইসি পর্যন্ত আসছে, বাট সে ঢাকার বাইরে যাইতে নারাজ। ঢাকার বাইরে যাব না, ঢাকায় থাকবো। ঢাকার বাইরে গেলে লিভিং কস্ট অনেক ঝামেলা, কিভাবে পাবো, এক্সপিরিয়েন্স গেদার করতে পারবো না, স্কিল ডেভেলপ করতে পারবো না, আর আপনারা হাতের কাছে জিনিস পায় মূল্য দেন না। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আসি 3 নাম্বার, স্বপ্রভাবক। Mn++ বা Mn2+, ম্যাঙ্গানিজ প্লাস অথবা ম্যাঙ্গানিজ 2+। তারপরে আসে আবিষ্ট প্রভাবক। এগুলো মনে হয় আপনাদের বইও এত দেয়া নেই, দেওয়া থাকতেও পারে। আবিষ্ট প্রভাবক হলো সোডিয়াম সালফেট Na2S। বুঝছি? এরপরে এগুলো নিয়ে পড়ালেখা হবে। তারপরে একটু প্রভাবক বিষ আছে, ওটা একটু পড়তে হবে। বুঝতে পারছি? অনেক ভাইয়ের বন্ধু অনেক বাইরে খুঁজতেছে, অনেক আছেন কিনা? জান্নাতু নাকি জোহেরুল ইসলাম শাকিল। আচ্ছা, আপনারা 2 জন কি মানে কোন কলেজে পড়েন জানতে পারি? মে আই নো কলেজ কোনটা? এইচএসসি তে? আচ্ছা, এখন একটু জাস্ট 2টা ইনফরমেশন জানবেন। আইএনএফও দেন লাগবে, এই 3টা কি 4টা একটু বক্স থেকে কোশ্চেন আসে, আইএনএফ লিখে রাখেন, এই বক্স থেকে কোশ্চেন আসবে।
আমি যে ক্লাসে পড়াইছি জাস্ট এক্সামের কোশ্চেনটা দেখবেন আর আমার মুখের কথা মিলাবেন, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না, এটাই আমি হ্যাপি। এক্সামের কোশ্চেন মিলাবেন আমার কথা। অ্যামোনিয়া উৎপাদন NH3, অ্যামোনিয়া উৎপাদন। তারপরে আরেকটা কি পড়ছি জানি, নাইট্রিক অ্যাসিড HNO3। আরেকটা কি ছিল, সালফিউরিক অ্যাসিড উৎপাদন H2SO4। এরকম অনেকগুলো ছক আছে, এরকম অনেকগুলো ছক আছে, আপনাদের বইয়ে একটা ছক আছে। অ্যামোনিয়া কোন পদ্ধতিতে, হেবার বস পদ্ধতি, হেবার বস পদ্ধতি, হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন হয়, ঠিক আছে। এখানে প্রভাবক হিসেবে আয়রনের গুঁড়া ইউজ করা হয়। তারপরে নাইট্রিক অ্যাসিড উৎপাদন, এটা হলো ওয়াসওয়াল্ডের লঘুকরণ পদ্ধতি, ও 29 টাকার আলয়ডা ওয়াসওয়াল্ডের লঘুকরণ। তারপরে সালফিউরিক অ্যাসিড হলো স্পর্শ পদ্ধতি। কি পদ্ধতি? স্পর্শ পদ্ধতি। এই তিনটা মাস জানতে হবে, এই তিনটা না জানলে যাবেন না। সোনাগাজী গভর্নমেন্ট কলেজ, এটা কোন জায়গা? আমি তো চিনি না, আমার একটু চেনান, আমার অনেক ইচ্ছা, আমি বাংলাদেশ ঘুরবো, অবশ্য ঘুরছি। কোন জায়গায়? নোয়াখালী পড়ছে না কুমিল্লা পড়ছে, সেটা আগে বলেন, তাইলেই হবে। আমার কেন জানি মনে হচ্ছে এটা নোয়াখালী অথবা কুমিল্লা, যে কোনো এক জায়গায় পড়ছে। আচ্ছা, এতটুকু বুঝছি। এরপরে এনজাইম নিয়ে একটু আলোচনা আছে। তারপরে হলো কেপিকেসি, এগুলো ইউজুয়ালি আমরা পড়ে আসছি। দেন হলো পিএইচ নির্ণয়টা একটু ভালো মতো পড়তে হবে। আচ্ছা, ডেলেন এর মান নির্ণয়, ভালো কথা মনে করছেন, এরা আসবে। ডেলেন এর মান নির্ণয়, ভালো কথা মনে হয়েছে। ডেলেন নির্ণয় আসবে। ফেনি, ও হ্যাঁ চিনছি। আপনাদের ফেনিতে তো শহীদ ক্যাডেট না শাহিন ক্যাডেট আছে, অনেক বিখ্যাত। ফেনি অবশ্য যাওয়া হয় নাই, চিনি মোটামুটি হালকা পাতলা আছে না, শাহিন না শহীদ, ফেনি সদরে মনে হয়। আচ্ছা, আমরা এখন ডেলেন এর মান নির্ণয় করব কেপিকেসির কনসেপ্ট থেকে। ফেনি যাও ইনশাআল্লাহ, গেলে আপনাদের সাথে। আপনারা আগে চান্স পায় দ্রুত ঢাকা কলেজে ভর্তি হওয়ার পরে আমার নাম্বার নিয়ে আমার ইনবক্সে মেসেজ দিবেন, ইনশাআল্লাহ আমরা দেখা করব, বুঝছেন? ইনশাআল্লাহ আমার সাথে। তারপরে আমাদের আরেকটা ভাই আছে, অনেকের নাম, আমাদের সবচেয়ে ছোট মোটো অনেক মজার সদস্য অনেক ভাইয়ের সাথে দেখা করব। তারপরে আছে আমাদের বায়োলজি বস কাব্য ভাই, এদের সাথে দেখা করতে হলে অবশ্যই ঢাকা কলেজে আসতে হবে, আর আমার সাথে দেখা করতে হলে, বুঝতে পারছি? আমি ঢাকা কলেজে না, আমি ইডেরে, বাট ঢাকা কলেজে আসলে ইনশাআল্লাহ আমাদের দেখা হবে। চান্স পাইতে হবে, চান্স পাই আইসাই আমার একটা কল দিবেন। বুঝতে পারছি? আচ্ছা, এখন আসি ডেলেনের মান নির্ণয়। আমরা লিখি কেপি আর কেসি। কেপি মানে কি আর কেসি মানে কি, উই হ্যাভ টু নো, আমাদের জানতে হবে। কেপি মানে চাপ, আংশিক চাপ, আর কেসি মানে কি? ঘনমাত্রা। ওকে, কেপি আর কেসি। আমাদের কেপি আর কেসির সাথে একটা কি বলবো, বৈবাহিক বা অনৈতিক যেটাই বলেন, মানে একটা লুকায়িত সম্পর্ক আছে। কেপি ইকুয়াল কেসি ডেলেন আরটি। এই সূত্রটা না জানলে মনে হয় যে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এইচএসসি তে তো অলরেডি মনে হয় হ্যাঁ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ আছে, আমাদের এলাকায়ও আছে। বাট আমার গ্রামের এখানে, মানে আমি যে জায়গায় থাকি ওখানের আশেপাশে দুইটা জিনিস আশেপাশে কাছে, ওই দুইটা ক্যাডেট কলেজ অনেক বিখ্যাত। আশা করি আপনারা দুইজন গার্লস ক্যাডেটে পড়েন নাই, আপনারা নর্মাল কলেজেই পড়ছেন, ওই যে সোনাগাজী গভর্নমেন্ট কলেজ। কারণ গার্লস ক্যাডেট কলেজে হয়তো আশেপাশে ঘুরতে পারবেন, ঢুকতে আর পারবেন না। আচ্ছা, এখন আমরা একটু ডেলেনের মান নির্ণয় করা শিখবো। লিখি দুইটা, PCl5 PCl3 আর Cl2 উৎপন্ন হয়েছে। নাম্বার 2 কোশ্চেন হলো H2 প্লাস I2 2HI উৎপন্ন হয়েছে। নাম্বার 3 2SO2 প্লাস O2 2SO3 উৎপন্ন হয়েছে। এই তিনটা জিনিসের আমরা ডেলেনের মান নির্ণয় করব। ওকে, এই তিনটা জিনিসের আমরা ডেলেনের মান নির্ণয় করব। ডেলেনের মান নির্ণয় করে আমরা একটা কনসেপ্ট দেখব, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। তারপর পঞ্চম অধ্যায় তো আশা করি বলার কিছু নেই, আমি একটু মুখে বলে দিব, ওইগুলো একটু পড়বেন, তাহলেই হয়ে যাবে। এরপর আমাদের ক্লাস শেষ। আশা করি 1 ঘন্টা 10 মিনিট আমরা ক্লাস শেষ করতে পারবো। আচ্ছা, ডেলেন,
এই যে আপু ঢেলেন ঢেলেন বলতেছেন, ওর সূত্র কি? গ্যাসীয় অবস্থা, অবশ্যই মিডিয়ামটা গ্যাসীয় হইতে হবে, মনে রাখবেন। আপনাদের কোশ্চেন আশা করি হার্ড এবার পড়বে না, এরপর এবার থেকে কোশ্চেন হার্ড পড়বে। আমি যতদূর জড়িত বা আমাকে যতদূর জানানো হচ্ছে আমি জানছি কোশ্চেন হার্ড পড়বে না। তাও যদি কোশ্চেন হার্ড করে ফেলে মনে রাখবেন পজিটিভের মান নিবেন না, যেগুলো ধরেন সলিড অবস্থায় আছে ওগুলো নিব না। এই তিনটা রিঅ্যাকশনে সবগুলোই গ্যাসীয় অবস্থায় আছে, সবগুলো কি অবস্থায় আছে? গ্যাসীয় অবস্থায় আছে। এই জন্য আমরা ডেলেনের মান নিতে পারছি, বুঝছেন? হ্যাঁ, উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়। আমার বন্ধু চলে গেছে, আপনারা জানেন না, বুঝছেন? আমার বন্ধু না, অ্যাকচুয়ালি বান্ধবীর মনে হয় কাজ করে গেছে, আমাদের এক্সাম তো এই জন্য বান্ধবী চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখেন প্রথমটা নাম্বার 1 ডেলেনের মান দেখি। উৎপাদে আগে হলো উৎপাদে কয়টা? একটা আর একটা দুইটা, আর বিক্রিয়কে একটা। ডেলেনের মান হবে এখানে কত? 1। 2 নম্বরে ডেলেনের মান কত? উৎপাদে হলো দুইটা 2, এই যে 2 মোল সংখ্যা, আর বিক্রিয়কে মোল সংখ্যা 1 + 1 2 মানে 0। তারপরে হলো 3 নম্বরে কি? উৎপাদে দুইটা ডেলেনের মান, আর বিক্রিয়কে দুইটা আর একটা তিনটা মানে -1। দেখেন বুঝছেন কিনা? যদি না বুঝতে পারি আবার একটু কষ্ট করে বলেন, আমি বুঝাই দিব। না বুঝতে পারলে আবার রিপিট করব। আসেন না, আবার চলে গেছেন। আচ্ছা, আমি আমার মতো পড়ায় যাই, আপনাদের যেহেতু এক্সিস্টেন্স নাই বললেই চলে, কি আর করব, কিছু করার নাই। এখন পড়ায় ফিরে আসি। নাম্বার 1 আমরা জানি কি কেপি ইকুয়াল কেসি আরটি ডেলেন। 1 নং এর জন্য দেখেন তো ডেলেনের মান 1 মানে কেপি ইকুয়াল কেসি আরটি। 2 নং এর জন্য ডেলেনের মান 0 তাহলে কেপি ইকুয়াল কেসি। 3 নং এর জন্য ডেলেনের মান -1 তাহলে কেপি ইকুয়াল কেসি বাই আরটি। এই তিনটা জিনিস একটু খেয়াল করেন। খেয়াল করলে এখন আরেকটা জিনিস যেটা না জানলে জান না, আচ্ছা আমরা এখন পড়ায় ফিরে আসি। যাদের বাবা মা যা যা জিজ্ঞেস করছে তা আমরা পরে উত্তর দিব। আগে বলেন 1 ঘন্টা 20 মিনিট আমি একটা আপুর সাথে কথা বলতেছি, পড়া বিষয়ক একটা আপুর সাথে কথা বলতেছি, তাইলেই হবে, ঠিক আছে? আর এতক্ষণ তো ক্লাসে কনসেন্ট্রেট রাখাও ঝামেলা, একটু রাখেন না, 1 ঘন্টা 20 মিনিট লাগবে, বেশি তো না। এখানে আরেকটা ইনফরমেশন লেখেন, কেপি ইকুয়াল কেসি হবে যখন ডেল এর মান 0, কেপি গ্রেটার দেন কেসি হবে যখন ডেল এর মান 0 থেকে বড়, কেপি লেস দেন কেসি হবে যখন ডেল এর মান 0 থেকে ছোট। বুঝতে পারছি? বুঝতে পেরেছি কিনা দেখেন, আশা করি বুঝতে পারছি। এরপরে আমরা একটু 5th চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। 5th চ্যাপ্টারে অবশ্য আলোচনা কিছুই নাই, ভিনেগারের প্রস্তুতিটা করবেন, ভিনেগারে অ্যাসিডোব্যাক্টর ব্যবহার করা হয়, তারপরে আর কি কি আছে। তারপরে সংরক্ষণগুলো আছে না, প্রথম দিকে সংরক্ষক, সোডিয়াম বেনজোয়েট, তারপরে অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিডের পিএইচ, এগুলো একটু জানতে হবে। ভিনেগার কিভাবে তৈরি করা হয়, ইথানোয়িক অ্যাসিড, তারপরে হলো আপনার ওই যে কি কি জানি মিশ্রিত করা হয়, ওই মিশ্রণগুলো জানতে হবে। এগুলো জানলেই আশা করি চ্যাপ্টার 5 হয়ে যাবে। চ্যাপ্টার 5 থেকে আহামরি কঠিন কোয়েশ্চেন করার কোনো আমি মানে দেখতেছি না, হবেও না ইনশাল্লাহ। মেইন জিনিস ধৈর্য সহকারে পড়তে হবে। আমি আমার ক্লাসে সব বিষয় ধরি নাই, বাট গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমি তুলে ধরছি যেগুলো থেকে প্রশ্ন আসবে। এক্সাম হলে কোশ্চেন মিলাবেন আর মাথায় আমার ক্লাসটা রেখে যাবেন ইনশাল্লাহ। আমি বললাম, আমি উঠবি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, কমন আসবেই। এখন ওই যে আপনাদের উপস্থিতি এবং আপনাদের কাম্য নির্ভর করে আমার পরবর্তীতে ক্লাস নেওয়া। আশা করি আপনাদের উপস্থিতি কাম্য আরো বাড়বে। আমি গ্রুপে অবজার্ভ করব, শুধু আমার ক্লাস না, এরপরে আরো ওই যে বললাম আরো কয়েকটা ভাইয়া আছে, সিনিয়র আরো ভাইয়া আছেন,
উনাদের সাথে কথা বলবেন, যে কোনো সমস্যা হলে গ্রুপে বলবেন। আমাদের নন স্টপ আমার ভাই, আপনার ভাই, সবার ভাই, অনেক ভাইকে পাবেন। আমাদের অনেক ভাই আছেন, যে কোনো সময় খালি একটা মেসেজ দিবেন, অনেক ভাই এই সমস্যা। অনেক ভাই অনেক অনেক ফ্রি মাইন্ডেড মানুষ, অনেক ভাইয়ের মেসেজ দিলে অনেক ভাই দিবে। এছাড়া গ্রুপে তো মেসেজ দিবেন, আমরা সবসময় অ্যাভেলেবেল আছি, বুঝছেন? তো আশা করি শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের এক্সামগুলো দেন, আমাদের কোর্স সম্পর্কে জানেন, আর একটু পড়ালেখা করেন। শেষ মুহূর্তে 22 তারিখে এক্সাম, আজকে হলো 10, আজকে কত 10, ধরেন 12 থেকে 22, 10 দিন, আর আজকে হলো 2। তো ধরেন না, আর 12টা দিন কষ্ট করতে শেষ, তো 12 দিনের পরে তো আর আপনি চেষ্টা করলেও আর 12টা দিন আনতে পারবেন না। শেষ পর্যন্ত চেষ্টা করে থাকেন। আর যারা ছেলে মানুষ, এই যে 2জন ভাই আমার সাথে ক্লাস করছেন, বিশেষ করে এমআই অনিক ভাই, পুরো নাম আপনার জানা হয় নাই, ইনশাল্লাহ চান্স পাওয়ার পরে দেখা হবে, তখন জানবো। তখন আমার থেকে ট্রিট নিয়ে যাবেন, অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন, তো তখন জানা যাবে। তো উনি ট্রাই করছে, দোয়া করি অবশ্যই অবশ্যই ভাই আপনার চান্স হবেই হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, শুধু একটাই কথা, আর 12টা দিন তো কষ্ট করলেও 12টা দিন ফিরে আসবে না। তো চেষ্টা করি না, একবার চান্স পেলে দেখবেন এমনি অলোকে প্যারা হবে না। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, ক্লাস করে যাক। মাস্ট হ্যাভ এক্সাম গুলো দিতেই হবে, এক্সাম না দিলে হবে না। আর যে কোনো সমস্যায় অবশ্যই অবশ্যই গ্রুপে মেসেজ দিবেন। আমরা তো অলওয়েজ আছি। এছাড়া তো ওই যে কিছু না কিছু ভাইয়া, কোনো না কোনো মেসেজের রিপ্লাই দিবে, আর আমরা তো আছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো মতো পড়ালেখা করবেন। আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছি? ওকে।